লাস্ট ক্লাসে আমরা ফ্রিকোয়েন্সি রেসপন্স অ্যানালিসিস অফ আ স্মল সিগন্যাল অ্যাম্পলিফায়ার এটা ডিসকাস করেছিলাম। ফ্রিকোয়েন্সি রেসপন্স অ্যানালিসিস বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি যে একটা স্মল সিগন্যাল অ্যাম্পলিফায়ার তার যা গেন, সেই গেনটা ফ্রিকোয়েন্সির সঙ্গে সঙ্গে কিভাবে চেঞ্জ হচ্ছে, এটাকে আমরা ফ্রিকোয়েন্সি রেসপন্স বলি। তো এখানে যে ক্যারেক্টারিস্টিক্স এটা দেখানো হয়েছে, এখানে ফ্রিকোয়েন্সি রেসপন্সটা এরকম ভাবে ভ্যারি করছে। মানে ফ্রিকোয়েন্সি রেসপন্স ওয়াইজ যদি আমরা দেখি, যখন ফ্রিকোয়েন্সি লো আছে তখন আমার গেনটা কম আছে, তারপরে ফ্রিকোয়েন্সি বাড়ার সঙ্গে সঙ্গে গেনটা বাড়ছে। একটা সার্টেন ফ্রিকোয়েন্সি এফআর, এফআর হচ্ছে এমন একটা সার্টেন ফ্রিকোয়েন্সি যে ফ্রিকোয়েন্সিতে পৌঁছে গেনটা আমার ম্যাক্সিমাম হচ্ছে, সেই ম্যাক্সিমাম গেনটাকে বলা হচ্ছে জিএম। আচ্ছা, এফআর ফ্রিকোয়েন্সির পর থেকে আবার যখন ফ্রিকোয়েন্সি বাড়ছে, গেন তখন আস্তে আস্তে কমছে, কমতে কমতে আবার একদম লোয়ার পজিশনে চলে আসছে। তো এই যে ফ্রিকোয়েন্সি রেসপন্স, এখান থেকে আমরা কয়েকটা ফ্রিকোয়েন্সি পার্টিকুলারলি জানবো, যেমন হচ্ছে এফআর, যেটাকে বলা হচ্ছে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সিতে গেন হচ্ছে কি ম্যাক্সিমাম। আর দুটো ফ্রিকোয়েন্সি আছে, যেটা হচ্ছে মানে যে রেঞ্জের মধ্যে ফ্রিকোয়েন্সি রেসপন্স যে ক্যারেক্টারিস্টিক্স, সেই ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে যে রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি যার মধ্যে যে ম্যাক্সিমাম মানে গেন অফ দ্য অ্যাম্পলিফায়ার ইট রেঞ্জেস ইন বিটুইন 70.7% অফ দ্য ম্যাক্সিমাম গেন। মানে ম্যাক্সিমাম গেন যদি জিএম হয়, তার 70.7% অর্থাৎ 0.707 জিএম, এই যে গেন তার থেকে উপরে থাকছে কোন ফ্রিকোয়েন্সি রেঞ্জের মধ্যে, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই যে রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি এর মধ্যে গেনটা আমার কি থাকছে না, ওই 0.707 জিএম এর থেকে বেশি থাকছে। তার মানে আমরা এই যে দুটো ফ্রিকোয়েন্সি F1 আর F2, এদের যে গ্যাপ বা এদের যে ডিফারেন্স, সেটাকে কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ফ্রিকোয়েন্সি between which the gain of the amplifier ranges in between 70.7% of the maximum gain। ঠিক আছে, তো এইটা হচ্ছে ব্যান্ডউইথ। আর ব্যান্ডউইথ এর মধ্যে যে দুটো ফ্রিকোয়েন্সি F1 আর F2, দুটো ফ্রিকোয়েন্সি দুটো নাম আছে। F1 ফ্রিকোয়েন্সিটাকে বলা হচ্ছে কি, এটা হচ্ছে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, আর F2 যে ফ্রিকোয়েন্সি, এটাকে বলা হচ্ছে আপার কাট অফ ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, আচ্ছা এইবার আমরা এই ফ্রিকোয়েন্সি যে অ্যানালিসিস করলাম, সেই সংক্রান্ত আরেকটা টার্ম আমরা জেনে রাখবো, যে একটা অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট প্যারামিটার আছে। অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট প্যারামিটার আছে। ধরো এটা একটা অ্যাম্পলিফায়ারের আমরা ব্লক ডায়াগ্রাম আঁকছি, আমরা ডিটেল ডায়াগ্রাম কিছু আঁকিনি, এটা ধরো একটা অ্যাম্পলিফায়ারের ব্লক ডায়াগ্রাম। সেখানে আমরা একটা ইনপুট সিগন্যাল অ্যাপ্লাই করলাম সাপোজ, আর তার এফেক্টে আমরা কি পাবো? তার এফেক্টে আমরা আউটপুটে একটা অ্যাম্পলিফাইড সিগন্যাল পাবো। তো আমি জাস্ট ব্লক ডায়াগ্রাম করে দেখাচ্ছি, মানে আমি ডিটেল ডায়াগ্রাম দেখাচ্ছি না, কিভাবে কি ভেতরে থাকছে সেটা আমরা শো করছি না। আমরা শুধু দেখাচ্ছি যে একটা অ্যাম্পলিফায়ার, তার মধ্যে আমরা একটা ইনপুট সিগন্যাল অ্যাপ্লাই করেছি, আর এখানে আমাদের আউটপুট আছে। আউটপুটে আমার লোড রেজিস্টার RL লেগে আছে, সেখানে আমরা একটা অ্যাম্পলিফাইড সিগন্যাল পেয়ে যাব। তো আমরা এখানে ইনপুট ভোল্টেজ যেটা আছে সেটা কত অ্যাপ্লাই করেছি? এটা হচ্ছে সাপোজ V1 আমরা অ্যাপ্লাই করেছি। এখানে আমার যে কারেন্ট যাচ্ছে সেটা সাপোজ আমার I1 কারেন্ট। আচ্ছা, আর এখানে আমরা যে আউটপুটের দিকে যদি দেখি, আউটপুটের দিকে আমরা কারেন্ট কত পাচ্ছি? সাপোজ আমাদের কারেন্ট হচ্ছে I2 কারেন্ট, এবং এই যে RL, তার অ্যাক্রসে যে ভোল্টেজটা আছে, RL যে রেজিস্টার, তার অ্যাক্রসে যে ভোল্টেজটা আছে, এই ভোল্টেজটার মান হচ্ছে সাপোজ আমরা বলছি এটা V2, এটা হচ্ছে V2 ভোল্টেজ। ঠিক আছে, এটা আমাদের একটা অ্যাম্পলিফায়ারের সিম্পলিফাইড ব্লক ডায়াগ্রাম। তো আমরা এখান থেকে একটা জিনিস বলতে পারি যে পাওয়ার যেটা আমরা এই যে অ্যাম্পলিফায়ার, এখান থেকে আমরা আউটপুট যে পাওয়ারটা পাচ্ছি সেটা কোথায় পাচ্ছি? আমরা আউটপুটটা বেসিক্যালি আমরা এখানে পাচ্ছি, আর ইনপুটটা আমরা এখানে দিচ্ছি, তাই তো? দুটো আমাদের সাইড, আউটপুট আর ইনপুট। এবারে আমরা একটা জিনিস বলতে পারি যে আউটপুট পাওয়ার আমরা যেটা পাচ্ছি সেটাকে আমরা বলতে পারি পি আউট। ঠিক আছে, আউটপুট যেটা আমরা পাচ্ছি সেটাকে আমরা বলতে পারি কি, পি আউট। এটা হচ্ছে আমাদের আউটপুট পাওয়ার। আর যেটা আমরা ইনপুট হিসাবে দিচ্ছি ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ারের মধ্যে, সেটাকে আমরা বলতে পারি পি ইন। ঠিক আছে, এবার এই যে আমাদের পাওয়ার গেন, এই যে অ্যাম্পলিফায়ার তার যে পাওয়ার গেন, সেটাকে আমরা এভাবে লিখতে পারি। তো এপি মিনস দ্য পাওয়ার গেন, দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের আউটপুট পাওয়ার পি আউট ডিভাইডেড বাই পি ইন। এটা আমরা লিখতে পারি আউটপুট পাওয়ার ডিভাইডেড বাই হচ্ছে আমাদের
ডিভাইডেড বাই হচ্ছে কত, পি ইন, এটা আমরা লিখতে পারি। আচ্ছা, এবার এই যে আমরা লিখলাম, এখান থেকে আমরা একটা গেনের এক্সপ্রেশন পাবো, এটা আমাদের হচ্ছে পাওয়ার গেন। কিন্তু এটাকে আমরা যে এক্সপ্রেশনটা পাবো সেটা যদি খুব লার্জ হয়ে যায়, সেটাকে লেখাটা এরকম ডিজিটে লেখাটা খুব ডিফিকাল্ট, যে কারণে একটা এটাকে লগারিদমের আকারে অনেক সময় লেখা হয়। ঠিক আছে, এটাকে গেনটাকে অনেক সময় লগ আকারেও লেখা হয়। তো কিভাবে লগ আকারে লেখা হয়, না এটাকে লেখা হয় যে লগ with base 10, log with base 10 p out by p in। ঠিক আছে, এই আকারেও গেনটাকে অনেক সময় এক্সপ্রেস করা হয়। ঠিক আছে, log of p out by p in, p out by p in is the normal পাওয়ার গেন। ঠিক আছে, সেটাকে আমরা যদি লগ নিয়ে লিখি উইথ বেস 10, তাহলে যে আমরা এক্সপ্রেশনসটা পাবো সেটাও তো তার গেনটাকেই ডিনোট করবে। মানে যদি একটা ভ্যালু থাকে এক্স, সেটা যেরকম ভাবে বাড়বে, সেটা যদি আমরা লগ এক্স নিই, সেটা এইভাবেও তো লেখা যায়, লগ এক্স আকারেও তো লেখা যায়। একটা প্যারামিটার এক্স, তাকে আমরা এক্সও লিখতে পারি, অথবা যদি আমরা চাই লগ এক্স আকারে লিখতে, সেটাও তো আমরা ইচ্ছা করলে লিখতে পারি। সেরকম ভাবেই গেনটাকেও আমরা পি আউট বাই পি ইন এই আকারেও লিখতে পারি, আবার লগ অফ পি আউট বাই পি ইন উইথ বেস 10 আকারেও লিখতে পারি। তো সেক্ষেত্রে আমরা যে গেনটা পাবো, এই যে গেনটা পাবো, এই গেনটাকে বলা হচ্ছে কি গেন, এটা হচ্ছে গেন ইজ ইকুয়াল টু লগ অফ পি আউট বাই পি ইন, এটাকে বলা হচ্ছে বেল। এই ইউনিটটাকে বলা হয় বেল ইউনিট। ঠিক আছে, যদি আমরা উইথ বেস 10 আকারে লিখি, লগ উইথ বেস 10 পি আউট বাই পি ইন, একে বলা হয় বেল। ঠিক আছে, আর ওয়ান বেল সমান হচ্ছে, ওয়ান বেল এরকম লিখতে পারি, অথবা আমরা এমনি বিইএল, যেটাকে আমরা এরকমও লিখতে পারি। ঠিক আছে, ওয়ান বেল যেটা, ওয়ান বেল ইজিক্যাল টু হচ্ছে 10 ডেসিবেল। ঠিক আছে, এক বেল সমান হচ্ছে 10 ডেসিবেল। তো আমরা যদি এটাকে ডেসিবেল আকারে লিখতে চাই, তাহলে গেনটা কত হবে, গেনটাকে আমরা এরকমও লিখতে পারি, গেন ইজ ইকুয়াল টু হচ্ছে আমার, গেন ইজ ইকুয়াল টু হচ্ছে 10 লগ with base 10 p out by p in, p out by p in। এই যে গেনের এক্সপ্রেশনসটা পেলাম, এটাকে বলা হচ্ছে ডেসিবেল গেন অফ দা অ্যাম্পলিফায়ার। ঠিক আছে, ডেসিবেল গেন অফ দা অ্যাম্পলিফায়ার। তো এইভাবে আমরা যে গেনটা পাচ্ছি, এটাকে আমরা ডেসিবেল ইউনিটে ডিনোট করব। আচ্ছা, তাহলে বলো দেখি, কোন একটা অ্যাম্পলিফায়ার তার যদি নর্মাল আমরা পাওয়ার গেন হিসাবে যদি বলে দিই যে পাওয়ার গেন ইজ ইকুয়াল টু, সাপোজ কোন একটা অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে 100, তার ডেসিবেল গেন কত হবে, এপি ইজ ইকুয়াল টু 100, দেন হোয়াট ইজ দ্য ডেসিবেল গেন, ডিবি ইজ ইকুয়াল টু কত, ডিবি ইজ ইকুয়াল টু হবে, হ্যাঁ ডেসিবেল গেন কত হবে, 1000 হবে স্যার। না এপি মানে হচ্ছে আমাদের এমনি মানে পি আউট বাই পি ইন রেশিও। ঠিক আছে, এপি মানে হচ্ছে পি আউট বাই পি ইন রেশিওটা। ঠিক আছে, কিছু নেই বলা মানে হচ্ছে পি আউট বাই পি ইন যেটা আছে না, হ্যাঁ এটা এটা হয়ে যাবে, মানে এটা হচ্ছে 10 লগ বেস 10। হ্যাঁ বলো হাজিরুল, কি বলছিলে, পি আউট বাই পি ইন, এটা হয়ে যাবে আমার কত, 100, হ্যাঁ 10 লগ উইথ বেস 10 100। ঠিক আছে, স্যার 20 স্যার। কত, হ্যাঁ তাহলে এটা হয়ে যাবে তোমার 20 ডেসিবেল। ঠিক আছে, কোনো একটা গেন অ্যাম্পলিফায়ারের গেন যদি এমনি নর্মাল ইউনিটে পি আউট বাই পি ইন যদি বলে দেয় 100, দেন হোয়াট উইল বি দ্য ডেসিবেল গেন, ইট উইল বি 20 ডেসিবেল। ঠিক আছে, এত হবে 20 ডেসিবেল ইজ দ্য ডেসিবেল গেন। ঠিক আছে, তো এইভাবে আমরা বেলে যদি বল তাহলে 2। হ্যাঁ হ্যাঁ যদি বেলে বলতাম, হ্যাঁ যদি বেলে বলতাম তাহলে 2 হতো। ঠিক আছে, এটা হচ্ছে ডিবি গেন। ঠিক আছে, ডেসিবেল গেন। তো এইভাবে আমরা একটা অ্যাম্পলিফায়ারের গেনকে রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, আচ্ছা যদি আমরা এটাকে পাওয়ার গেন হিসাবে তো লিখলাম, যদি আমরা ভোল্টেজ গেন হিসাবে লিখতে চাইতাম, তো আমরা এরকম করতে পারি। ঠিক আছে, দেখো ডেসিবেল গেন যেটা আছে, ডিবি গেন ইন ভোল্টেজ যদি আমরা লিখতে চাই না, আমরা এরকম লিখতে পারি,
আচ্ছা, পাওয়ারের এক্সপ্রেশনে আমরা কি লিখেছি? 10 লগ উইথ বেস 10 পি আউট বাই পি ইন লিখেছি, তাই তো? পি আউট বাই পি ইন লিখেছি। এবার হচ্ছে দেখো, এই যে পি আউট যে জিনিসটা আছে আমার, পি আউট মানে কি? অ্যাকচুয়ালি এইখানে যে পাওয়ারটা আমরা পাচ্ছি সেটাকে আমরা পি আউট বলতে পারি। ঠিক আছে, পি আউট মানে আমরা তার মানে বলতে পারি যে হচ্ছে ভি স্কোয়ার বাই আর, ভি টু স্কোয়ার বাই আর। ঠিক আছে, এটাকে আমরা আউটপুট বলতে পারি, পাওয়ার। ঠিক আছে, মানে ভি আউট স্কোয়ার, আমরা রেজিস্ট্যান্সটাকে সেম ধরে নেবো, ভি আউট স্কোয়ার বাই আর, এটা হয়ে যাবে আমাদের আউটপুট পাওয়ার, ডিভাইডেড বাই আমাদের ইনপুট পাওয়ার কত, ভি ইন, যেটাকে আমরা ইনপুট এ বলছি, সেটা হচ্ছে আমাদের ভি ইন স্কোয়ার বাই আর। আমরা ভি টু বাই ভি টু ভি ওয়ান না বলে ভি আউট আর ভি ইন এরকম ভাবে লিখছি আর কি। বেসিক্যালি আউটপুট যে ভোল্টেজ সেটা হচ্ছে ভি আউট, আর ইনপুট যে ভোল্টেজ সেটাকে আমরা বলছি ভি ইন। তার মানে যদি আমরা ভোল্টেজের হিসাবে এটাকে লিখতে চাই তাহলে এটা হয়ে যাবে 10 লগ উইথ বেস 10, আর আর ক্যান্সেল আউট হয়ে যাবে, এবং ভি আউট বাই ভি ইন সেটার হোল স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, ভি আউট বাই ভি ইন, ভি আউট বাই ভি ইন সেটার হোল স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো আলটিমেটলি এটা হয়ে যাবে আমাদের কত, 20, মানে 2 পাওয়ারটা আগে চলে আসবে, 20 লগ ভি আউট বাই ভি ইন হয়ে যাবে। ঠিক আছে, 20 লগ ভি আউট বাই ভি ইন, বা ভি টু বাই ভি ওয়ানও আমরা বলতে পারি, যেরকম আমরা রিপ্রেজেন্ট করবো আর কি। আমরা যদি আউটপুট বাই ইনপুট এরকম লিখতে চাই তো ভি আউট বাই ভি ইন লিখতে পারি, অথবা যদি আমরা ইনপুটকে ভি ওয়ান আর আউটপুটকে ভি টু লিখি তাহলে লগ ভি টু বাই ভি ওয়ানও লিখতে পারি। ঠিক আছে, তো এইভাবে আমরা ডেসিবেল গেইন ইন ভোল্টেজটা পাবো। একইভাবে যদি আমরা ডেসিবেল গেইন ইন দা কারেন্ট যদি আমরা লিখতে চাই তাহলে আমরা কি লিখবো না, ডিবি গেইন ইন কারেন্ট, ডেসিবেল গেইন ইন কারেন্ট সমান হচ্ছে কত, এটা হয়ে যাবে 10, আগে একটা 10 আছে, 10 লগ উইথ বেস 10 পি আউট বাই পি ইন। আচ্ছা, পি আউট মানে আমরা কি লিখতে পারি, কারেন্টের সাপেক্ষে যদি আমাকে পাওয়ারকে লিখতে হয় আমরা এরকম লিখতে পারি। ঠিক আছে, আই আউট স্কোয়ার ইন্টু আর, কারেন্ট ইকুয়াল টু কি আই স্কোয়ার আর, তো সরি পাওয়ার ইজ ইকুয়াল টু কি আই স্কোয়ার আর। তার মানে আই আউট মানে আউটপুট পাওয়ার যখন আমরা লিখছি সেটাকে আমরা লিখতে পারি আই আউট স্কোয়ার গুণিত আর, এটা আমার রেজিস্ট্যান্স, ডিভাইডেড বাই আমরা লিখতে পারি হচ্ছে আই ইন স্কোয়ার, আই ইন স্কোয়ার ইন্টু আর। ঠিক আছে, আই ইন স্কোয়ার ইন্টু আর, এটা আমরা লিখতে পারি। ঠিক আছে, পাওয়ারটাকে যদি আমরা কারেন্টের সাপেক্ষে লিখি তো আমরা এরকম লিখতে পারি, তো আর আর ক্যান্সেল আউট হয়ে যাবে, আলটিমেটলি যেটা পড়ে থাকবে ওটা হবে কত, 10 উইথ লগ 10 লগ বেস 10 আই আউট বাই আই ইন সেটার হোল স্কোয়ার, আই আউট বাই আই ইন তার হোল স্কোয়ার। তো ভেতরে বাইরে চলে আসবে আমার 20 লগ উইথ বেস 10 আই আউট বাই আই ইন। ঠিক আছে, আই আউট বাই আই ইন, এই যে এক্সপ্রেশনসটা আমরা পেলাম এটা হয়ে গেল কোন একটা অ্যাম্পলিফায়ারের কারেন্ট গেনের ডেসিবেল এক্সপ্রেশনস। ঠিক আছে, ডেসিবেলে যদি আমরা কারেন্ট গেনকে লিখতে চাই তো আমরা 20 লগ আই আউট মানে আউটপুট কারেন্ট বাই ইনপুট কারেন্ট উইথ বেস 10, লগের বেসটা 10 থাকবে। ঠিক আছে, তো এইভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি কোনো একটা অ্যাম্পলিফায়ারের ভোল্টেজ গেন, কারেন্ট গেন এবং পাওয়ার গেনকে। ঠিক আছে, ডেসিবেল ইউনিটে কিভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তো এবারে দেখে নেওয়া যাক আমি কেন এটা বললাম। এর কারণ হচ্ছে আমরা এখানে একটা টার্মের কথা বলবো, এই যে আমরা ব্যান্ডউইথের কথা বললাম না, F1 থেকে F2, তার মধ্যে আমরা F1টাকে বলেছি লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি আর F2টাকে বলেছি আপার কাট অফ ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, এবার যদি আমরা এই দুটো লেভেলের মধ্যে ভোল্টেজের যে ডিফারেন্স সেটাকে আমরা যদি দেখতে চাই তো আমরা কি বলতে পারি না, ফল ইন দা ভোল্টেজ লেভেল ফ্রম দা ম্যাক্সিমাম গেন কত, যখন আমার এইখানে থাকছে, যখন আমার এই সর্বোচ্চ পয়েন্টে থাকছে এফআর ফ্রিকোয়েন্সি, যেটা এফআর ফ্রিকোয়েন্সিতে গেন কত, জিএম, এফআর ফ্রিকোয়েন্সিতে গেন হচ্ছে জিএম। তো আমরা একটা এক্সাম্পলের পারপাসে আমি
ওই ছবিটাকে এখানে কপি করছি। তো দেখো এখানে এই যে আমার ম্যাক্সিমাম যে গেনটা এইখানটায়, এখানের গেন হচ্ছে কত, জিএম। তো আমরা ধরে নিচ্ছি ফর অ্যান এক্সাম্পল পারপাস ম্যাক্সিমাম যেটা গেন আছে, ম্যাক্সিমাম গেন আমি ধরে নিচ্ছি সাপোজ 100। ঠিক আছে, ম্যাক্সিমাম গেন ইজ ইকাল টু হচ্ছে 100, মানে জিএম যেটা আছে সেটাকে আমরা 100 ধরে নিচ্ছি। যদি ওটা 100 হয় তাহলে এই জায়গাকার ভোল্টেজ গেন হচ্ছে আমার 100, তার মানে ডেসিবেলে যদি আমরা লিখতে চাই ডেসিবেল গেন কত হবে, ভোল্টেজই তো এটা, এই যে গেন যেটা লেখা আছে এটা অ্যাকচুয়ালি কি ভোল্টেজ গেন। তো ডিবি যেটা গেন আছে এট ম্যাক্সিমাম কন্ডিশন, এটাকে আমরা ডেসিবেল গেন কত লিখতে পারি, ডেসিবেল গেন এটাকে আমরা সাপোজ G1 নাম দিচ্ছি। ম্যাক্সিমাম গেন কন্ডিশনে যে ডেসিবেল গেন সেটাকে আমরা G1 নাম দিচ্ছি। সেটার ক্যালকুলেশন কিভাবে হবে, 10 log with base 10 with base 10। এই যে 100 দেওয়া আছে না, এটা কিন্তু ডেসিবেলে নেই, এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি V2/V1, মানে হচ্ছে ভোল্টেজ আউটপুট বাই ইনপুট ভোল্টেজ। V2/V1 এই রেশিওটা এরকম দেওয়া আছে 100। তার মানে আমি যদি গেনটাকে ডেসিবেলে নিয়ে যেতে চাই তাহলে 10 নয়, যেহেতু ভোল্টেজ তার জন্য এটা 20 হবে। ভোল্টেজ গেনের ক্ষেত্রে তো এক্সপ্রেশনসটা 20 log with base 10 V2/V1 মানে হচ্ছে 100। 40 হবে স্যার। এটা হচ্ছে 100, তার মানে এটা হয়ে যাবে আমাদের কত, যাই হোক আমরা এটাকে সিম্পলিফাই করছি না এখন, এটা এতটা ডেসিবেল হবে। ঠিক আছে, আচ্ছা যখন এটা এই পজিশনে আসছে তখন আমার গেন কত হচ্ছে, এই পজিশনে এলে আমার সেটাকে আমরা G2 নাম দিচ্ছি সাপোজ। যখন আমার এটা এই লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সিতে আসছে এই কন্ডিশনের যে গেনটা সেটাকে সাপোজ আমরা G2 নাম দিচ্ছি ইন ডেসিবেল, তাহলে ওখানে গেন কত হবে, 20 log with base 10 20 log with base 10 ইনটু এখানে গেন কত, মানে এটা যেটা 100 ছিল এইখানে উপর এই পজিশনে যেটা 100 ছিল এই পজিশনে এটা কত হয়ে গেছে 0.707 ইনটু 100 হয়ে যাবে, ওটা মানে হচ্ছে 70.7 হবে অ্যাকচুয়ালি। 0.707 কে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে 70.77ই তো হবে, এত ডেসিবেল। এই গেনটা আমার কোথায় এলো, এই গেনটা হলো আমার এই যে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সিতেও হবে, আবার আমার আপার কাট অফ ফ্রিকোয়েন্সিতেও এই গেনটাই হবে। ঠিক আছে, মানে যেহেতু দুটো সেম, ঠিক আছে, তাহলে ওই জায়গাকার গেন হচ্ছে 20 log with base 10 70.7 এত ডেসিবেল। এবার আমরা যদি এই দুটো গেনকে বিয়োগ করি তাহলে ডিফারেন্স ইন গেন কত হবে, G1 মাইনাস G2 যদি আমরা করি তাহলে কত পাবো বলো, G1 মাইনাস G2 মানে হচ্ছে আমার 20 log with base 10 20 log with base 10 পার লগ নিচ্ছি আমরা 100 এর লগ নিচ্ছি, মাইনাস হচ্ছে কত না 20 log with base 10 70.7 এত ডেসিবেলের মাইনাস হচ্ছে। ঠিক আছে, এখানে গেন যত ডেসিবেল ছিল সেখান থেকে আমার এই লোয়ার আর আপার কাট অফ ফ্রিকোয়েন্সিতে গেন যেটা আছে সেটাকে আমরা বিয়োগ করে দিলাম, তাহলে এইটা অ্যান্সারটা কিসে আসবে, এটা অ্যাকচুয়ালি আমার ডেসিবেলেই আসবে, কিছু একটা বিয়োগফল যেটা আসবে সেটা ডেসিবেলেই হবে। এবারে আমরা লগের বিয়োগ কিভাবে করি, 20টা তো কমন চলে যাবে। ঠিক আছে, 20 কমন চলে গেল, তাহলে log 100 মাইনাস log 70.7 log 70.7 সেটাকে আমরা এইভাবে লিখতে পারি 20 log with base 100 ভেতরে কে থাকবে 100 বাই 70.7 হয়ে যাবে, 100 বাই 70.7। তো এটাকে যদি আমরা সিম্পলিফিকেশন করি, এটা ক্যালকুলেটরে যদি বসিয়ে তোমরা সিম্পলিফাই করো তাহলে দেখতে পাবে এর অ্যান্সার যেটা আসবে সেটা আসবে হচ্ছে 3 ডেসিবেল। ঠিক আছে, নিয়ারলি এটার অ্যান্সার আসবে হচ্ছে 3 ডেসিবেল, এটা অ্যান্সার আসবে। ঠিক আছে, তার মানে আমরা যেটা বলতে চাইছি যে একদম যে আপার কাট অফ ফ্রিকোয়েন্সি বা লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি সেইখানে যে গেন হচ্ছে আর ম্যাক্সিমাম যখন গেন অর্থাৎ যে রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে যে গেন হচ্ছে
এই দুটো গেনের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যটার পরিমাণ হচ্ছে কত, 3 ডেসিবেল। ঠিক আছে, 3 ডেসিবেলের পার্থক্য দেখা দিচ্ছে, মানে লোয়ার আপার কাট অফ ফ্রিকোয়েন্সিতে ফ্রম দ্য ম্যাক্সিমাম যে গেন, সেই গেন থেকে 3 ডেসিবেলের পার্থক্য দেখা দিচ্ছে। তো সেই কারণবশত এই যে আপার কাট অফ ফ্রিকোয়েন্সি বা লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি বা F1 বা F2 এদেরকে 3 ডেসিবেল ফ্রিকোয়েন্সিও বলা হয়। ঠিক আছে, অথবা হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সিও এগুলোকে বলা হয়। 3 ডেসিবেল ফ্রিকোয়েন্সি কেন বলা হয় নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেলে। ঠিক আছে, তো এই ব্যাপারটা হচ্ছে এইটা, এই যে ফ্রিকোয়েন্সি সেই রেঞ্জটাকে কেন ব্যান্ডউইডথ ধরা হচ্ছে, এটা আগের দিন বলা হয়েছিল যে এর থেকে বেশি যদি কমে যায় তাহলে সেই চেঞ্জ যে গেনের হবে, গেনের যে চেঞ্জটা হবে সেটা আমরা সেন্স করতে পারবো, কিন্তু এইখান থেকে এইটুকু রেঞ্জের মধ্যে যদি গেনের চেঞ্জও হয় সেটা আমরা আমাদের সাধারণ কানে শুনে সেটাকে আমরা সেন্স করতে পারবো না, কোনো সিগনিফিকেন্ট চেঞ্জ কিন্তু আমরা সেন্স করতে পারবো না, কিন্তু তার থেকে বেশি যদি কমে যায় সেটা আমরা সেন্স করে ফেলতে পারবো অডিও ফ্রিকোয়েন্সিতে। ঠিক আছে, তো এতদূর পর্যন্ত আমরা ফ্রিকোয়েন্সি রেসপন্স, ব্যান্ডউইডথ এবং লোয়ার আপার কাট অফ ফ্রিকোয়েন্সি এই টার্মস গুলো নিয়ে আমরা ডিসকাস করলাম, এবং ডেসিবেল গেন ব্যাপারটা কি সেটাও আমরা দেখে নিলাম। ঠিক আছে, তো এরপরে আমরা আমাদের যে নেক্সট টপিক, অর্থাৎ ইন্ট্রোডাকশন টু মাল্টি স্টেজ অ্যাম্পলিফায়ার, কেন মাল্টি স্টেজ অ্যাম্পলিফায়ারের দরকার আছে সেই টপিকের দিকে আমরা যাব। ঠিক আছে, তো এখানে দেখো, এখানে কি বলছে, দ্য আউটপুট অফ এ সিঙ্গেল স্টেজ অ্যাম্পলিফায়ার ইজ ইউজুয়ালি ইনসাফিসিয়েন্ট টু ড্রাইভ অ্যান আউটপুট ডিভাইস। মানে একটা মাত্র স্টেজ থেকে যে আউটপুটটা পাচ্ছি, যদি আমরা মাল্টিপল স্টেজ ইউজ না করে একটাই স্টেজ আমরা ইউজ করতাম অ্যাম্পলিফিকেশন পারপাসে, তো সেখান থেকে আমরা যে আমরা আউটপুটটা পেতাম সেটা কিন্তু কোনো ডিভাইসকে রান করার জন্য সাফিসিয়েন্ট হতো না। ঠিক আছে, সেটা কোনো ডিভাইসকে রান করবার জন্য সাফিসিয়েন্ট হতো না, তার মানে হচ্ছে এটাকে আমরা প্র্যাকটিক্যাল পারপাসে ইনঅ্যাডিকুয়েট বলতে পারি। একটা সিঙ্গেল স্টেজ অ্যাম্পলিফায়ার তার যে গেন সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল পারপাসের জন্য সেটা সাফিসিয়েন্ট নয়। তাহলে কি করতে হবে, তাহলে হচ্ছে অ্যাডিশনাল অ্যাম্পলিফিকেশন ওভার 2 or 3 স্টেজ ইজ নেসেসারি। সেই কারণেই ওই যে গেন যেটা একটা স্টেজ থেকে আমরা পেলাম সেইটাকে আরো ফার্দার কয়েকটা স্টেজে নিয়ে গিয়ে আরো অ্যাম্পলিফিকেশন করতে হবে। ঠিক আছে, তো এবার এই যে আমরা অ্যাচিভ করব আউটপুট অফ দ্য অ্যাম্পলিফায়ার, সেটার জন্য কি করতে হবে না, একটা স্টেজের সঙ্গে আরেকটা স্টেজকে আমাকে কাপলিং করতে হবে। আমরা ট্রানজিস্টরের একটা স্টেজ আমরা অনেক ডিসকাস করেছি, এই যে আমরা সিঙ্গেল স্টেজ অ্যাম্পলিফায়ার, এই যে ছবি এঁকেছি আমরা, এখানে আমরা একটা স্টেজের কথা ডিসকাস করেছি। ঠিক আছে, এখানে আমরা ইনপুট দিলাম, এখানে আমরা আউটপুট পেয়ে গেলাম, কিন্তু বলছে যে এখানে আমরা যে ইনপুট সিগন্যালটা দিয়েছি আর তার বিনিময়ে আমরা এখানে যে আউটপুটটা পেয়েছি, অর্থাৎ এখানে যে আমরা আউটপুটটা পেয়েছি এরকম এই অ্যাম্পলিফায়ার আউটপুট, সেই আউটপুটটা কিন্তু সাফিসিয়েন্ট নয়। মানে একটা স্টেজ থেকে আমরা যে আউটপুটটা পাচ্ছি সেটা কিন্তু কোনো একটা ডিভাইসকে রান করার জন্য সাফিসিয়েন্ট নয়। তাহলে কি করতে হবে, একটা স্টেজ থেকে যেটা পেলাম সেটাকে আরো একটা ফার্দার স্টেজের সঙ্গে আমাকে কাপল করতে হবে। তো এই কারণেই কয়েকটা স্টেজ অফ অ্যাম্পলিফায়ারকে যদি আমরা কাপল করি তাহলে সেটাকে বলা হবে কি অ্যাম্পলিফায়ার, না মাল্টি স্টেজ অ্যাম্পলিফায়ার। ঠিক আছে, মাল্টি স্টেজ অ্যাম্পলিফায়ার ওটাকেই বলা হবে। তো এবার এই মাল্টি স্টেজ অ্যাম্পলিফায়ার যেটা হয় সেটাকে আমরা করতে গিয়ে কি কি লক্ষ্য রাখতে হবে না, ট্রানজিস্টর সার্কিট কন্টেনিং মোর দ্যান ওয়ান স্টেজ অফ অ্যাম্পলিফিকেশন ইজ কল্ড মাল্টি স্টেজ অ্যাম্পলিফায়ার। এটা তো বুঝতেই পারলে, একটা স্টেজের থেকে বেশি থাকলে তাকে মাল্টি স্টেজ অ্যাম্পলিফায়ার বলবে। আর ইন এ মাল্টি স্টেজ অ্যাম্পলিফায়ার এ নাম্বার অফ সিঙ্গেল অ্যাম্পলিফায়ার্স আর কানেক্টেড ইন ক্যাসকেড অ্যারেঞ্জমেন্ট। মানে অনেকগুলো এরকম সিঙ্গেল স্টেজ অ্যাম্পলিফায়ারকে ক্যাসকেড করে দেওয়া হয়, মানে একের পর এক জুড়ে দেওয়া হয়। ঠিক আছে, মানে একটা স্টেজের আউটপুট পরবর্তী স্টেজের ইনপুট হিসাবে কাজ করে। তো এই যে ক্যাসকেড অ্যাম্পলিফায়ার আমরা করব বা মাল্টি স্টেজ অ্যাম্পলিফায়ার করব, তো সেখানে আমরা কাপলিং ডিভাইস কিছু ব্যবহার করব। একটা স্টেজের সঙ্গে আরেকটা স্টেজকে যে কাপল করব সেটার জন্য আমরা কিছু কাপলিং ডিভাইস ইউজ করব। ঠিক আছে, যেরকম হচ্ছে এই ছবিতে দেখতে পেয়েছো, ওখানে ক্যাপাসিটার ইউজ করা আছে। ক্যাপাসিটার হতে পারে অথবা ট্রান্সফরমারও হতে পারে, এরকম বিভিন্ন কাপলিং ডিভাইস ইউজ করা যেতে পারে। তো এদের উদ্দেশ্যটা কি, কাপলিং ডিভাইসগুলো কানেক্ট করার উদ্দেশ্য হচ্ছে টু ট্রান্সফার দ্য এসি আউটপুট অফ ওয়ান স্টেজ টু দ্য ইনপুট অফ দ্য নেক্সট স্টেজ। মানে একটা স্টেজের যে এসি আউটপুট, সেই এসি আউটপুটটাকে পরবর্তী স্টেজের ইনপুটে ট্রান্সফার করে দেওয়া। আর একটা কাজ হচ্ছে টু আইসোলেট দ্য ডিসি কন্ডিশনস অফ ওয়ান স্টেজ ফ্রম দ্য নেক্সট স্টেজ। মানে একটা স্টেজের যে ডিসি কন্ডিশন, যেটা বায়াসিং এর জন্য যে আমরা ডিসি ব্যবহার করছি, সেই ডিসিটাও তো এক স্টেজ থেকে আরেক স্টেজে চলে যেতে পারে, সেইটা কিন্তু আমরা চাই না।
ডিসিটাকে কিন্তু আইসোলেটই করতে চাইছি, শুধু আমরা চাইছি যে এসি যেটা আছে একটা স্টেজের আউটপুটে আমরা যে এসি পাওয়ারটা পাচ্ছি সেইটাকে পরবর্তী স্টেজে ট্রান্সফার করব। ঠিক আছে, তো এখানে আমরা একটা ব্লক ডায়াগ্রাম দেখিয়েছি। দেখো এখানে একটা ব্লক ডায়াগ্রাম, এটা হচ্ছে একটা 3 স্টেজ অ্যাম্পলিফায়ারের ব্লক ডায়াগ্রাম, মানে এখানে কোনো ডিটেল সার্কিট কিছু নেই, জাস্ট ব্লকের আকারে দেখানো হয়েছে। কি দেখানো হয়েছে দেখো, প্রথমে বলছে এটা একটা ফার্স্ট স্টেজ, এই ফার্স্ট স্টেজের মধ্যে একটা ইনপুট দিল, তার বদলে একটা আউটপুট পেলো। এবার ফার্স্ট স্টেজের যে আউটপুট পেলো সেটা সেকেন্ড স্টেজে তো ইনপুট হিসাবে যাবে, কিন্তু যাওয়ার জন্য কি দরকার, যাওয়ার জন্য কাপলিং করতে হবে, কাপলিং ছাড়া যাবে না। তাহলে এখানে একটা কাপলিং ডিভাইস লাগিয়েছে, যেটা কি করছে ফার্স্ট স্টেজের যে আউটপুট সেটাকে কাপল করছে ফ্রম উইথ দ্য নেক্সট স্টেজ ইনপুট, মানে সেকেন্ড স্টেজের ইনপুটের সঙ্গে। তাহলে এটা সেকেন্ড স্টেজের ইনপুট হয়ে গেল। সেকেন্ড স্টেজে যে ইনপুট দিলাম তার বদলে আমরা সেকেন্ড স্টেজ থেকে একটা আউটপুটও পাবো। সেকেন্ড স্টেজের যে আউটপুট সেটাও আবার একটা কাপলিং ডিভাইসের মাধ্যমে থার্ড স্টেজের ইনপুটের সঙ্গে কানেক্টেড আছে। থার্ড স্টেজের যে আউটপুট সেটা আমরা থার্ড স্টেজ থেকে পেয়ে গেলাম, এটা হয়ে গেল আমাদের ফাইনাল আউটপুট। ঠিক আছে, মানে এই যে অ্যাম্পলিফায়ারটা আমরা দেখালাম এটা হচ্ছে একটা 3 স্টেজ অ্যাম্পলিফায়ার। 3 স্টেজ কেন, কারণ হচ্ছে এখানে একটা, দুটো, তিনটে স্টেজ আছে, তার জন্য এটাকে আমরা বলছি 3 স্টেজ অ্যাম্পলিফায়ার। ঠিক আছে, তো এবার এই যে এখানে কাপলিং কথাটা লেখা আছে, কাপলিংটা তো কোনো একটা ইকুইপমেন্টস নিশ্চয়ই আছে। কাপলিং করবার জন্য কি কি ব্যবহার করা হয় বললাম, কাপলিং করার জন্য ক্যাপাসিটর ইউজ করা যেতে পারে, অথবা ট্রান্সফরমার ইউজ করা যেতে পারে, অথবা কিছু না ইউজও করা যেতে পারে। ঠিক আছে, তো তার উপরে ভিত্তি করে কিছু নামকরণ করা হয়েছে। কাপলিং যে মেথড তার উপরে ভিত্তি করে মাল্টি স্টেজ যে অ্যাম্পলিফায়ার, মানে এই যে টোটাল সার্কিট, এটাকে আমরা বলতে পারি একটা মাল্টি স্টেজ অ্যাম্পলিফায়ার ব্লক ডায়াগ্রাম। তো মাল্টি স্টেজ অ্যাম্পলিফায়ারকে আমরা কাপলিং এর নাম অনুযায়ী বা কাপলিং যে আমরা ইউজ করছি সেটার টাইপ অনুযায়ী কতগুলো ক্যাটাগরিতে ভাগ করতে পারি। যেমন আরসি কাপলিং যদি থাকে তাহলে তাকে আমরা বলবো আরসি কাপলড অ্যাম্পলিফায়ার, মানে রেজিস্টার আর ক্যাপাসিটর যদি কাপলিং পারপাসে ইউজ হয় তাকে আমরা বলবো আরসি কাপলড অ্যাম্পলিফায়ার। আচ্ছা, যদি একটা ট্রান্সফরমার ইউজ হয় কাপলিং এর জন্য, এই কাপলিং ডিভাইস হিসাবে বা এই কাপলিং ডিভাইস হিসাবে যদি একটা ট্রান্সফরমার ইউজ করা হয় তখন তাকে বলা হবে ট্রান্সফরমার কাপলড মাল্টি স্টেজ অ্যাম্পলিফায়ার। ঠিক আছে, আর যদি কিছু ইউজ না করা হয়, মানে ফার্স্ট স্টেজের যে আউটপুট সেটা ডাইরেক্টলি সেকেন্ড স্টেজের ইনপুটে দিয়ে দেওয়া হলো, এই ধরনের কাপলিংকে বলা হবে কি ডাইরেক্ট কাপলিং। কোনো কারণ এখানে কোনো কাপলিং ডিভাইস ইউজ করা হয়নি, এটাকে বলা হচ্ছে ডাইরেক্ট কাপলিং। এবং এই ধরনের যে মাল্টি স্টেজ অ্যাম্পলিফায়ার তাকে বলা হচ্ছে ডাইরেক্ট কাপলড অ্যাম্পলিফায়ার। ঠিক আছে, তো টাইপ অফ দ্য কাপলিং অনুযায়ী আমরা মাল্টি স্টেজ অ্যাম্পলিফায়ারকে তিনটে টাইপে ভাগ করতে পারি। একটা হচ্ছে আরসি কাপলড, একটা হচ্ছে ট্রান্সফরমার কাপলড, আর একটা হচ্ছে ডাইরেক্ট কাপলড। কোনটা কোথায় ইউজ করা হবে এবং কোনটার কি সুবিধা অসুবিধা সেগুলো আমরা ডিটেলসে পরে ডিসকাস করছি। তার আগে আমরা দেখে নেব একটা মাল্টি স্টেজ যে অ্যাম্পলিফায়ার তার ক্ষেত্রে গেন যেটা হয় সেই গেনের মান কত হচ্ছে। গেনের মান ক্যালকুলেট করতে গেলে আমরা এই ডায়াগ্রামটাকে একবার ওখানে কপি করে নিই। আচ্ছা, তো ধরা যাক যে এখানে আমার কটা স্টেজ আছে, তিনটে স্টেজ আছে। এই ছবিতে আমার একটা 3 স্টেজ অ্যাম্পলিফায়ার, তার মধ্যে ধরা যাক এইটা হলো আমার ইনপুট। ইনপুট ভোল্টেজের পরিমাণ আমরা ধরে নিচ্ছি V1 ভোল্টেজ, এটা ইনপুট হিসাবে আমরা প্রথম যে স্টেজটা আছে সেখানে আমরা ইনপুট হিসাবে দিয়েছি। আচ্ছা, প্রথম স্টেজের যে গেন সেই গেনটাকে আমরা ধরছি সাপোজ G1। ঠিক আছে, প্রথম স্টেজের গেন মানে কি রকম গেন, এটা কিন্তু ডেসিবেল গেন নয়। এই গেনটা হচ্ছে আমাদের যে নর্মাল ভোল্টেজ গেনের ফর্মুলা, অর্থাৎ আউটপুট বাই ইনপুট, সেই নর্মাল রেশিও অনুযায়ী যে গেন সেটাকে আমরা বলছি G1 গেন। ঠিক আছে, তাহলে এখানে আমরা কত ভোল্টেজ পাবো বলো, যদি এটার গেন G1 হয় তাহলে এর আউটপুটে আমরা কত পাবো, এটা আমার আউটপুট। তো এই ফার্স্ট স্টেজের আউটপুটে আমরা কত পাবো, দেখো আউটপুটের সঙ্গে ইনপুটের রিলেশনটা কি, V2 বাই V1 ইজিক্যাল টু হচ্ছে আমার G1, আউটপুট বাই ইনপুট ইজিক্যাল টু হচ্ছে আমার G1। ঠিক আছে, G1 ইজ দ্য নর্মাল ভোল্টেজ গেন। তাহলে ইনপুট যদি V1 দিই আউটপুট কত পাবো, V2 সমান কত হবে, V2 সমান হয়ে যাবে আমার G1 ইন্টু V1, V2 সমান হয়ে যাবে G1 ইন্টু V1। এটা আমরা এই প্রথম যে স্টেজ আছে তার আউটপুটে পেয়ে যাব।
তাহলে এখানে আমরা কত পাচ্ছি, G1 ইন্টু V1 আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এবারে দেখো এই যে G1 ইন্টু V1 এটাকে আমরা কাপলিং ডিভাইসের মাধ্যমে কোথায় কানেক্ট করেছি, টু দ্য ইনপুট অফ দ্য সেকেন্ড স্টেজ। তার মানে সেকেন্ড স্টেজের ইনপুটও G1 ইন্টু V1ই হবে। আচ্ছা, সেকেন্ড স্টেজ যেটা আছে তার গেন আমরা ধরে নিচ্ছি G2, আমরা ধরে নিচ্ছি সেকেন্ড স্টেজের গেন হচ্ছে G2। তাহলে বলো তো সেকেন্ড স্টেজের যে আউটপুট সেখানে আমরা কত পাবো, সেকেন্ড স্টেজের যে আউটপুট, হ্যাঁ G1 G2 ইন্টু V1 আমরা বলতে পারি সিম্পলিফাই ওয়েতে, আমরা এটাকে G1 G2 V1 এরকম সিম্পলিফাই ওয়েতে আমরা বলতে পারি। কি করে পেলাম না, এরকম G2 মাল্টিপ্লাইড বাই হচ্ছে আমাদের G1 V1, সেটাকে আমরা সাজিয়ে লিখলে এরকম লিখতে পারি, তাই তো? এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে এরকম লিখতে পারি G1 G2 V1। তো এটা হয়ে গেল আমাদের কোথাকার না সেকেন্ড স্টেজের যে আউটপুট সেখানে পেলাম। এবার এই যে সেকেন্ড স্টেজের আউটপুট এটাই আমার কাপলিং এর মাধ্যমে থার্ড স্টেজের ইনপুট। তাহলে থার্ড স্টেজের ইনপুট হলো G1 G2 V1, আর এই থার্ড স্টেজের যে গেন সেটা সাপোজ আমরা ধরে নিচ্ছি G3। তাহলে থার্ড স্টেজের আউটপুট কত পাবো, এখান থেকে আমরা আউটপুট কত পাবো, এখান থেকে আমরা আউটপুট হিসাবে পাবো G3 মাল্টিপ্লাইড বাই G1 G2 V1, দ্যাট মিনস G1 G2 V1, দ্যাট মিনস আমরা ফাইনাল যেটা আউটপুট হিসাবে পাচ্ছি সেটা কত, সেটা হচ্ছে আমাদের G1 G2 G3 ইন্টু V1। ঠিক আছে, G1 G2 G3 ইন্টু V1। এটা আমরা কিন্তু এই যে মানে আমাদের যে ফাইনাল যেটা আমরা আউটপুট হিসাবে পেলাম, এই যে টোটাল মাল্টি স্টেজ অ্যাম্পলিফায়ার, সেখানে যদি আমরা দেখি তাহলে এই টোটালটাকে তো আমরা একটা ব্লক ভাবতে পারি। এখান থেকে এতটা টোটাল এই যে মাল্টি স্টেজ অ্যাম্পলিফায়ার, যেটাকে আমরা গ্রিন কালারের একটা ব্লকের মধ্যে দেখালাম, সেখানে আমরা ইনপুট দিচ্ছিলাম V1 আর আউটপুট পেলাম আমরা G1 G2 G3 ইন্টু V1। তাহলে আমরা যদি ওভারঅল গেন বার করতে চাই, ওভারঅল গেন কত হচ্ছে, এই মাল্টি স্টেজ অ্যাম্পলিফায়ারটার ওভারঅল গেন কত হচ্ছে, ওভারঅল গেন সমান আমরা বলতে পারি, ওভারঅল গেন মানে হচ্ছে টোটাল যে অ্যাম্পলিফায়ার সেখান থেকে আমরা যে আউটপুট পাচ্ছি ডিভাইডেড বাই যতটা আমরা সেখানে ইনপুট হিসাবে দিচ্ছি। ওভারঅল গেন দ্যাট ইকুয়াল টু আমার হবে যে ফাইনাল আউটপুট সেটা কত, সেটা হচ্ছে G1 G2 G3 ইন্টু V1। এটা আমাদের ফাইনাল আউটপুট। তো দেখো ফাইনাল আউটপুট আমাদের এটাই আছে, G1 G2 G3 ইন্টু V1 ডিভাইডেড বাই আমার যে ইনপুট ভোল্টেজ, ইনপুট ভোল্টেজ কত আছে, ইনপুট অনলি V1 আছে। তাহলে ইনপুট হচ্ছে আমাদের অনলি V1। তাহলে আমার কি হবে, V1 আর V1 ক্যান্সেল আউট হয়ে যাবে এবং ফাইনালি আমার গেনের মধ্যে পড়ে থাকছে কে কে, G1 ইন্টু G2 মানে G1 মাল্টিপ্লাইড বাই G2 মাল্টিপ্লাইড বাই G3। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে যে ওভারঅল গেইন যেটা হচ্ছে একটা মাল্টি স্টেজ অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়াল যে গেন গুলো আছে, ইন্ডিভিজুয়াল স্টেজের যে গেন আছে সেই গেনগুলোকে আমরা গুণ করে পাচ্ছি। একটা স্টেজের গেন G1, একটা স্টেজের গেন G2 আর একটা স্টেজের গেন যদি G3 হয় তাহলে ওভারঅল গেন কত হবে, G1 G2 G3। একইভাবে যদি এখানে চারটে থাকতো G1 G2 G3 G4, যদি দুটো থাকতো তাহলে শুধু G1 ইন্টু G2 হতো। ঠিক আছে, মানে যতগুলো আমরা স্টেজ বাড়িয়ে যাব তত অমনি গেনটা বাড়তে থাকবে। ঠিক আছে, তো এইভাবে আমরা একটা মাল্টি স্টেজ অ্যাম্পলিফায়ার যেটা আছে তার যে ওভারঅল গেন সেটার এক্সপ্রেশনসটা আমরা ক্যালকুলেট করতে পারি। স্যার বলো। স্যার বলছি G1 সমান V2 বাই V1 কেন লিখলাম? হ্যাঁ, G1 সমান V2। এইটা হ্যাঁ। আচ্ছা, এটা ধরো এটা তো একটা স্টেজ, ফার্স্ট স্টেজ যেটা আছে, যদি শুধু ফার্স্ট স্টেজটাকেই ভাবো, ফার্স্ট স্টেজের মধ্যে আমরা কি বলেছি, ফার্স্ট স্টেজ ধরো এইটা, আমি বাকিগুলোকে ভুলে যাবো। ফার্স্ট স্টেজের মধ্যে আমার গেন হচ্ছে G1, এর গেন হচ্ছে G1। ঠিক আছে, এখানে আমরা ইনপুট দিয়েছি V1, তাহলে আউটপুট কত পাবো বলো, সেই আউটপুটটা কত হওয়া উচিত? G1টা পাওয়ার গেন না? না, G1টা আমরা এখানে ভোল্টেজ গেন ধরছি, এখানে ভোল্টেজ গেন ধরা হচ্ছে। ঠিক আছে, এখানে অ্যাম্পলিফায়ারের ভোল্টেজ গেন। ঠিক আছে, তো আমরা এখানে কি বলতে পারি, আউটপুট যেটা ধরবো সেটাকে যদি আমরা V2 ধরে নিই, আমরা ধরে নিচ্ছি আউটপুটটা V2, তাহলে V2 বাই V1 সমান G1। ঠিক আছে, দেখো এবার হচ্ছে আমরা গেন তো দেখে নিলাম। নেক্সট আমরা বিভিন্ন ধরনের যে কাপলিং মেথড গুলো আছে সেই মেথড গুলো ডিসকাস করব। প্রথমে কি বলছে, আরসি কাপলড অ্যাম্পলিফায়ার। আরসি কাপলড অ্যাম্পলিফায়ার যেটা, সেটা হচ্ছে খুব সস্তা এবং এতে খুব ভালো অডিও ফ্রিকোয়েন্সি রেঞ্জ, সেই রেঞ্জের মধ্যে খুব ভালো অ্যাম্পলিফিকেশন পাওয়া যায়। অডিও ফ্রিকোয়েন্সি রেঞ্জ মানে কত, 20 হার্টজ থেকে 20,000 হার্টজ পর্যন্ত যে রেঞ্জ,
সেই রেঞ্জের মধ্যে খুব ভালো অডিও ফ্রিকোয়েন্সি অ্যাম্প্লিফিকেশন এই অ্যাম্প্লিফায়ারের মাধ্যমে পাওয়া যায় আরসি কাপল। তো দেখো এখানে যে ছবি দেখতে পাচ্ছ, এখানে দুটো অ্যাম্প্লিফায়ার আছে। এইখান থেকে এইটুকু পর্যন্ত এটা একটা অ্যাম্প্লিফায়ারের স্টেজ, এটা হচ্ছে একটা অ্যাম্প্লিফায়ার, সিঙ্গেল স্টেজ একটা অ্যাম্প্লিফায়ার। আর একটা অ্যাম্প্লিফায়ার কোনটা? আরেকটা অ্যাম্প্লিফায়ার হচ্ছে এখান থেকে এইটুকু পর্যন্ত যে আরেকটা স্টেজ, এটা হচ্ছে আরেকটা অ্যাম্প্লিফায়ার। এবং এই যে দুটো স্টেজ, সেই দুটোকে কাপলিং করেছে কি দিয়ে? এই ক্যাপাসিটার দিয়ে, এবং তার সঙ্গে এই যে আরসি, এটাও হচ্ছে কাপলিং এ সাহায্য করেছে। তো যেহেতু এখানে আমার দুটো স্টেজকে আর এবং সি এইগুলোর মাধ্যমে কাপল করা হয়েছে, তো সেই কারণে এই ধরনের অ্যাম্প্লিফায়ারকে বলা হচ্ছে কি আরসি কাপলড অ্যাম্প্লিফায়ার। এটা সার্কিটটা তোমরা আগে এঁকেছো, এটা হচ্ছে সিঙ্গেল স্টেজ অ্যাম্প্লিফায়ারেরই সার্কিট। দুটো সিঙ্গেল স্টেজ আঁকবে, মাঝে একটা ক্যাপাসিটার সিসি দিয়ে কানেক্ট করেছে। এখানে যে বিভিন্ন রকমের কম্পোনেন্ট গুলো আছে, কি কি কম্পোনেন্ট এটা জানো? R1 R2, এটা কি জন্য আছে R1 R2? ফর বায়াসিং পারপাস। ক্যাপাসিটার সি ইন যেটা আছে সেটা হচ্ছে ইনপুট সিগন্যাল যেটা এখানে ঢুকবে, তার মধ্যে থেকে ডিসি কন্ডিশনস গুলোকে ফিল্টার আউট করার জন্য থাকে। আর এই যে ক্যাপাসিটার সিই, এটাকে কি বলে? এটার নাম কি? এটার নাম হচ্ছে এমিটার বাইপাস ক্যাপাসিটার, ঠিক আছে। আর এই যে সিসি, এটাকে কি বলে? এটাকে বলা হয় কাপলিং ক্যাপাসিটার, ঠিক আছে। সিসি এটাই কি করছে না, এটাই হচ্ছে একটা স্টেজের সঙ্গে আরেকটা স্টেজকে কাপল করতে সাহায্য করছে। আরসিটা কি জিনিস? আরসিটা হচ্ছে আমাদের যে কালেক্টর টার্মিনালে যে রেজিস্ট্যান্স কানেক্ট করা আছে, মানে যে রেজিস্টার কানেক্ট করা আছে তার রেজিস্ট্যান্স হলো আরসি। আর এমিটার টার্মিনালে যে রেজিস্টার কানেক্ট করা আছে তার রেজিস্ট্যান্স হলো আর ই। তো আমরা এখানে ইনপুটটা কোথায় দিচ্ছি? এই যে সিগন্যাল গুলো দেখানো হয়েছে, এটা হলো অ্যাকচুয়ালি ইনপুট। ইনপুটটা আমরা দিচ্ছি হচ্ছে প্রথম যে অ্যাম্প্লিফায়ারের যে স্টেজটা আছে বেস, তার বেস টার্মিনালে আমরা ইনপুটটা প্রোভাইড করছি। এবং ফাইনাল আউটপুটটা আমরা কোথায় নিচ্ছি? দেখো এতক্ষণ পর্যন্ত সিঙ্গেল স্টেজে আউটপুটটা কোথায় নিতাম? সিঙ্গেল স্টেজ যদি এটা হতো তাহলে আউটপুটটা কোথা থেকে নিতাম? এইখান থেকে নিতাম, এইখান থেকে এইটুকুর মধ্যে আমরা আউটপুটটা নিতাম, ঠিক তো? কিন্তু এটা যেহেতু সিঙ্গেল স্টেজ নয়, এটা মাল্টি স্টেজ, তার জন্য আমরা কি এখান থেকে আউটপুটটা নেব না, বরং এই আউটপুটটাকে আমরা পরবর্তী স্টেজে ফিড করেছি। তাহলে পরবর্তী স্টেজের যে কালেক্টর আর এমিটার টার্মিনালের মধ্যে, অর্থাৎ এই দুটো টার্মিনালের মধ্যে আমরা আউটপুটটা কালেক্ট করব, ঠিক আছে। তাহলে ইনপুট আমরা দিলাম এইখানে সিগন্যাল হিসাবে, আউটপুটটা আমরা পেলাম এই সেকেন্ড স্টেজের পরে, ঠিক আছে। এখানে আমরা দুটো স্টেজকে কাপল করেছি। আমরা যদি চাইতাম আমরা এখানে আরো স্টেজ কাপল করতে পারতাম, মানে আমরা যদি এখানে আরেকটা এরকম স্মল সিগন্যাল অ্যাম্প্লিফায়ার যদি আরেকটা এখানে শো করতাম, এখানে সিমিলার যদি একটা শো করতাম, সেটা হয়ে যেত 3 স্টেজ। যদি আরো করতাম 4 স্টেজ, মানে এরকম করে আমরা স্টেজের সংখ্যাটা বাড়াতে পারি। তবে এখানে যেটা আরসি কাপল দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা 2 স্টেজ আরসি কাপল অ্যাম্প্লিফায়ার, ঠিক আছে। তো এবারের অপারেশনসটা কেমন করে হচ্ছে দেখো। বলছে যে when an AC signal is applied to the base of the transistor, it appear in the amplified form across the collector load RC, and the amplified signal developed across RC is given to the base of the next stage through coupling capacitor। মানে বলছে যে যখন আমরা এখানে একটা সিগন্যাল দিলাম, সেই সিগন্যালটা তো অ্যাম্প্লিফাইড হবে, অ্যাম্প্লিফাইড হয়ে কোথায় আসবে? আমার এই কালেক্টর রেজিস্টারের অ্যাক্রসে অ্যাম্প্লিফাইড হয়ে আসবে। এবং এই যে কালেক্টর রেজিস্টারের অ্যাক্রসে যে ভোল্টেজ অ্যাম্প্লিফাইড হয়ে এলো, সেটাকে আমরা কাপলিং ক্যাপাসিটরের মাধ্যমে ফিড করে দিলাম পরবর্তী স্টেজে, ঠিক আছে। এবং যেহেতু আমরা এখানে কাপলিং ক্যাপাসিটর ইউজ করলাম কাপলিং এর জন্য, তার জন্যই কিন্তু এটাকে আরসি কাপলড বলা হচ্ছে। এবার কি হবে না, সেকেন্ড স্টেজ ডাজ ফার্দার অ্যাম্প্লিফিকেশন অফ দ্য সিগন্যাল, and in this way cascaded, that means one after another stages amplify the signal and overall gain is considerably increased। মানে বলছে যে এখান থেকে যে অ্যাম্প্লিফাইড সিগন্যালটা আমরা এই স্টেজে দিয়ে দিলাম, এই স্টেজটাতেও তো আবার অ্যাম্প্লিফিকেশন হবে, অ্যাম্প্লিফিকেশন হয়ে এখানে আবার একটা অ্যাম্প্লিফাইড সিগন্যাল আসবে। সেই অ্যাম্প্লিফাইড সিগন্যালটাকে আমরা আউটপুট হিসাবে নিতে পারি, অথবা আমরা চাইলে এটাকে আমরা ফার্দার আরো একটা স্টেজ নিয়ে তাতে ইনপুট হিসাবে দিতে পারি, তাতে আরো ফার্দার অ্যাম্প্লিফিকেশন হবে। মানে এইভাবে যত আমরা স্টেজ বাড়াতে থাকবো তত ফার্দার অ্যাম্প্লিফাইড হতে থাকবে সিগন্যালটা, ঠিক আছে। তো এবার বলছে দেখো, ইট মে বি মেনশনড হিয়ার দ্যাট দ্য টোটাল গেইন ইজ লেস দ্যান দ্য প্রোডাক্ট অফ দ্য গেইন অফ দ্য ইন্ডিভিজুয়াল স্টেজেস। মানে টোটাল গেইন আমরা যেটা পাবো সেটা কিন্তু প্রোডাক্ট অফ দ্য ইন্ডিভিজুয়াল স্টেজের যে গেইন, যেটা আমরা থিওরিটিক্যালি ডিরাইভ করেছি, থিওরিটিক্যালি আমরা এটাই তো পেলাম যে প্রোডাক্ট যেগুলো ইন্ডিভিজুয়াল স্টেজ যেগুলো আছে তাদের গুণফল।
তাদের গেনগুলোকে গুণ করে আমরা পেয়ে যাচ্ছি। এটা আমাদের থিওরিটিক্যাল অ্যাসপেক্ট থেকে আমরা পেয়েছি, কিন্তু প্র্যাকটিক্যালি যখন আমরা এরকম একটা স্টেজের সঙ্গে আরেকটা স্টেজকে কাপল করে চালাবো, তখন কিন্তু প্র্যাকটিক্যালি আমরা এতটা গেন পাবো না, এর থেকে কম পাবো। এর থেকে কম পাওয়ার কারণ কি? এর থেকে কম পাওয়ার কারণ হচ্ছে যে when a second stage is made to follow the first stage, the effective load resistance of the first stage is reduced due to shunting effect of the input resistance of the second stage. মানে ব্যাপারটা এরকম যে এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমি কপি করি। মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা যে এখানে ছবিটা দেখতে পেলাম, এখানে আমাদের যে গেন হলো সেই গেনটাকে আমরা পরবর্তী স্টেজের সঙ্গে কাপেল করে দিচ্ছি, ঠিক আছে। কিন্তু যখন আমরা এই স্টেজটার সঙ্গে পরের স্টেজটাকে, মানে এই যে স্টেজ, এই স্টেজের যে আউটপুট সেটাকে যখন আমরা পরের স্টেজে কাপল করে দিচ্ছি, এই স্টেজের যে আউটপুট সেটাকে আমরা নেক্সট স্টেজে কাপল করে দিচ্ছি, তখন কি হচ্ছে না এই ক্যাপাসিটারটা মধ্যে দিয়ে, ক্যাপাসিটারটা তো অলমোস্ট শর্ট সার্কিটের মতো বিহেভ করবে, এবং যদিও এটা ডিসির ক্ষেত্রে ওপেন সার্কিটের মতো বিহেভ করে, তা সত্ত্বেও কিছু পরিমাণ ডিসি কম্পোনেন্ট তো পাস করেই যাবে। এবং যেহেতু কিছু পরিমাণ ডিসি পাস করে যাবে, তার জন্য কি হবে, এই যে আমার আরসি রেজিস্ট্যান্স যেটা আছে, আরসি রেজিস্ট্যান্সটা দেখো, এখানে আমার এই ট্রানজিস্টরের R1 R2 এগুলো কি বায়াসিং এর জন্য আছে, এই বায়াসিং এর জন্য R1 R2 আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে এই আরসিটাও তার সঙ্গে শান্ট হয়ে যাবে। R1 R2 যেটা আমাদের ছিল সেটা থাকছে, কিন্তু ক্যাপাসিটারের মধ্যে দিয়ে কিছু পরিমাণ ডিসি ফ্লো করার জন্য, মানে এখানে ক্যাপাসিটারটা ছিল, ক্যাপাসিটারের মধ্যে দিয়ে কিছু ডিসি তো ফ্লো করে যাবে, তার জন্য অলমোস্ট কিন্তু এই আরসি রেজিস্টার যেটা আছে সেটাও কিন্তু আমার এই R1 আর R2, যেটা এই R1, এটা হচ্ছে এই R1, আর এই R2 যেটা আমার নিচে আছে এই R2, তাদের সঙ্গে এই আরসিটাও কিছুটা শান্টিং এফেক্ট তৈরি করবে। এবং শান্টিং এফেক্ট যেই তৈরি করবে, যে ওভারঅল যে রেজিস্ট্যান্স যেটা ছিল এতক্ষণ পর্যন্ত কি হওয়া উচিত ছিল, শুধু যদি R1 R2 থাকতো, ওভারঅল রেজিস্ট্যান্স হতো R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 হতো। আমাদের যে ভোল্টেজ ডিভাইডার বায়াসিং সেটা যদি তোমরা দেখো, সেখানে এটাই দেখতে পাও যে দুটো রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট এটাই হয়, ঠিক আছে। R1 R2 বায়াসিং এর জন্য ব্যবহার করা হয়, কিন্তু তার সঙ্গে এখানে আরসিও যুক্ত হয়ে যাচ্ছে, মানে তখন কিন্তু ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা এরকম হয়ে যাবে 1/R ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু তিনটে রেজিস্ট্যান্স প্যারালালে, মানে 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, সরি R3 নয়, 1/RC। এই আরসি রেজিস্ট্যান্সটাও কিন্তু কিছুটা শান্টিং এফেক্ট ক্রিয়েট করবে। তার ফলে কি হবে, তার ফলে হচ্ছে এই যে বেস, সেকেন্ড স্টেজের যে বেস, সেই বায়াসিংটা ডিস্টার্ব হয়ে যাবে, এর যা বায়াসিং হওয়ার কথা ছিল সে তত ভোল্টেজ এটা পাবে না। তার জন্য কি হবে, সেকেন্ড স্টেজের যে আমার গেইন যতটা হওয়ার কথা ছিল, মানে এখানে যতটা আমার বেস কারেন্ট ফ্লো হওয়ার কথা ছিল ততটা বেস কারেন্ট ফ্লো হবে না। আর যেই বেস কারেন্ট যতটা ফ্লো হওয়ার কথা ছিল ততটা যদি না হয়, তাহলে আমরা এখানে আউটপুটও কম পাবো, ঠিক আছে। তার মানে এখানে এই ফ্যাক্টরটাকে ধরতে হবে যে যেহেতু আমরা কাপলিং করছি একটা স্টেজের সঙ্গে আরেকটা স্টেজকে, তার জন্য কি হচ্ছে না পূর্ববর্তী স্টেজের যে কালেক্টর রেজিস্ট্যান্স, অর্থাৎ এটা তো পূর্ববর্তী স্টেজ, আর এটা হচ্ছে নেক্সট স্টেজ, এটা হচ্ছে পরের স্টেজ, মানে আগের স্টেজের যে কালেক্টর রেজিস্ট্যান্স সেটা কিন্তু পরের স্টেজের R1 R2 যেটা বায়াসিং রেজিস্টার তাদের সঙ্গে শান্ট একটা এফেক্ট তৈরি করছে, এবং তার জন্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কমে যাচ্ছে, এবং তার জন্য এই বেসের যে বায়াসিং সেটা কমে যাচ্ছে, এবং তার ফলে বেস কারেন্ট কমে যাচ্ছে। এবং বেস কারেন্ট কমে যাওয়ার জন্য আলটিমেটলি কিন্তু যে ওভারঅল গেইন যতটা পাওয়ার কথা ছিল ততটা আমরা পাবো না, তার থেকে আমরা কিছুটা কম পাবো, ঠিক আছে। তো এই কারণেই হচ্ছে আমাদের যে ওভারঅল গেইন, যেটা নর্মাল যদি আমরা থিওরিটিক্যালি ভাবি, থিওরিটিক্যালি যদি এটার গেইন G1 হয় আর এটার গেইন যদি G2 হয়, ওভারঅল আমাদের কত পাওয়ার কথা, G1 ইন্টু G2 পাওয়ার কথা, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা G1 ইন্টু G2 পাবো না, আমরা তার থেকে একটু কম পাবো। কেন কম পাবো সেটা এখানে এক্সপ্লেন করা হলো, ঠিক আছে। এবার হচ্ছে যে এবারে আমরা দেখে নেব যে এই ধরনের যে ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার মাল্টি স্টেজ আরসি কাপল যেখানে করা আছে, তাদের ফ্রিকোয়েন্সি রেসপন্সটা কিরকম দেখতে হয়। তো তাদের যদি ফ্রিকোয়েন্সি রেসপন্স দেখো,
ফ্রিকোয়েন্সি রেসপন্সটা এরকম দেখতে হয়, যেখানে ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা ভোল্টেজ গেইন দেখিয়েছি, এক্স অ্যাক্সিস বরাবর আমরা ফ্রিকোয়েন্সি দেখিয়েছি। তো দেখো এখানে ফ্রিকোয়েন্সি, দুটো ফ্রিকোয়েন্সিকে মার্ক করেছে, একটা হচ্ছে 50 হার্জ আর একটা হচ্ছে 20 কিলো হার্জ। এবং ফ্রিকোয়েন্সি রেসপন্সটা হচ্ছে এরকম, প্রথমে যখন 50 হার্জের থেকে কম ফ্রিকোয়েন্সি আছে তখন কি ছিল, গেনটা কম ছিল। গেনটা কম ছিল, যত ফ্রিকোয়েন্সি বাড়ছে আস্তে আস্তে গেনটা বাড়ছে, বাড়তে বাড়তে যখন 50-এ পৌঁছালো, 50 হার্জে যখন পৌঁছালো, তারপর থেকে দেখা যাচ্ছে গেনটা অলমোস্ট কনস্ট্যান্ট। এবং এই যে কনস্ট্যান্ট, এটা অনেক দূর পর্যন্ত কনস্ট্যান্ট থাকবে। কত দূর পর্যন্ত কনস্ট্যান্ট থাকবে না, আপ টু 20 কিলো হার্জ। মানে 20 কিলো হার্জ মানে কত, 20,000 হার্জ। মানে 50 হার্জ থেকে শুরু করে 20,000 হার্জ পর্যন্ত এর যে ভোল্টেজ গেন সেটা অলমোস্ট কনস্ট্যান্ট। এবং তারপরে যদি 20,000 হার্জের থেকেও ফ্রিকোয়েন্সি বেড়ে যায় তখন আমার গেনটা আবার আস্তে আস্তে কমতে থাকবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে এই ধরনের যে আমার আরসি কাপলড অ্যাম্পলিফায়ার, তাদের ক্ষেত্রে ভোল্টেজ গেন তার সঙ্গে ফ্রিকোয়েন্সির যে ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, অর্থাৎ এটাকে বলা যেতে পারে ফ্রিকোয়েন্সি রেসপন্স ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, তো এই ধরনের ক্যারেক্টারিস্টিক্স যে আমরা পাচ্ছি, এর কারণ কি? এর কারণ দেখো, আমরা এটাকে রিড্র করে নিই একবার ওখানে। দেখো এখানে আমরা যে ক্যারেক্টারিস্টিক্সটা পাচ্ছি, ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে কয়টা রিজিয়ন। প্রথমে এই যে লো ফ্রিকোয়েন্সি, এটাকে আমরা কি ফ্রিকোয়েন্সি বলতে পারি, এখান থেকে শুরু করে 0 থেকে 50 হার্জ, এটা একটা রেঞ্জ, এটাকে আমরা লো ফ্রিকোয়েন্সি বলতে পারি। আবার হচ্ছে এইখান থেকে এই ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে কি, এটা অনেক হাই ফ্রিকোয়েন্সি, মানে 20,000-এর থেকেও বেশি ফ্রিকোয়েন্সি এটা, তখন এটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি রেঞ্জ। তো এই যে লো ফ্রিকোয়েন্সি রেঞ্জ যখন হচ্ছে তখন ব্যাপারটা কি হচ্ছে, তখন গেনটা কম। কারণটা কি? এর কারণ হচ্ছে যখন আমরা একটা ক্যাপাসিটরের কথা ভাববো, ক্যাপাসিটরের যে রিঅ্যাকটেন্স তার ফর্মুলা কি, এক্সসি ইজ ইকুয়াল টু কত, এক্সসি ইকুয়াল টু হচ্ছে 1/2πfc, ওমেগা সি, যেটা ওমেগাকে আমরা 2πfc 2πf ও লিখতে পারি, 1/2πfc। এটা হলো আমাদের একটা ক্যাপাসিটরের রিঅ্যাকটেন্স। এবার যখন ফ্রিকোয়েন্সিটা কম থাকছে তখন আমার এফ এর ভ্যালু কম থাকছে, তো ফ্রিকোয়েন্সি কম মানে কি, এফটা কম। আর যখন আমার এফটা কম আছে, মানে এফ যখন লো, তখন আমার এক্সি তাহলে বেশি, রিঅ্যাকটেন্স তাহলে বেশি হবে, হবে কি না? এই ব্যাপারটাকেই এখানে কাজে লাগাতে হচ্ছে। মানে যখন আমার ফ্রিকোয়েন্সি কম আছে, মানে 0 থেকে 50 হার্জের মধ্যে, তখন আমার রিঅ্যাকটেন্সটা কিন্তু বেশি আছে। কার রিঅ্যাকটেন্স না, ক্যাপাসিটার যেগুলো আছে সেই ক্যাপাসিটারের রিঅ্যাকটেন্স গুলো বেশি হবে। এবার এখানে ক্যাপাসিটার কোথায় আছে না, যখন দেখো লো ফ্রিকোয়েন্সিতে কাপলিং ক্যাপাসিটার সিসি, ইট ইজ কোয়াইট হাই, এর রিঅ্যাকটেন্স ইজ কোয়াইট হাই, and hence a very small part of the signal will pass from one stage to the next stage। মানে কি হচ্ছে, এখানে যে কাপলিং ক্যাপাসিটার আছে এর তো রিঅ্যাকটেন্স অনেক বেশি হয়ে যাচ্ছে। আবার এর যখন রিঅ্যাকটেন্সটা বেশি হয়ে যাচ্ছে, মানে কাপলিং ক্যাপাসিটার যেটা আছে এইটা, এর রিঅ্যাকটেন্স যদি অনেক বেশি হয়ে যায় তাহলে কি করবে, এখান থেকে যে সিগন্যালটা আছে সেটা তো এখানে পৌঁছাবে, তবে তো অ্যাম্পলিফাই হবে ফার্দার। কিন্তু এ কি করছে, বাধা দিচ্ছে এই সিগন্যালকে, এই প্রথম স্টেজ থেকে পরের স্টেজে যেতে বাধা দিচ্ছে লো ফ্রিকোয়েন্সিতে। তার মানে এখানে কম সিগন্যাল পৌঁছাচ্ছে, এবং কম সিগন্যাল পৌঁছালে স্বাভাবিকভাবে এখানে গেন যেটা পাবো সেটা কম গেন পাবো আমরা। ঠিক আছে, আরেকটা ব্যাপার হচ্ছে যখন লো ফ্রিকোয়েন্সি তখন আমার রিঅ্যাকটেন্স তো বেশি। রিঅ্যাকটেন্স বেশি মানে কি, এই যে আমার সিই, যে এমিটার বাইপাস ক্যাপাসিটার যেটা আছে, এরও রিঅ্যাকটেন্স কি হবে, এরও রিঅ্যাকটেন্স অনেক বেশি হবে। রিঅ্যাকটেন্স যদি বেশি হয় তাহলে এখান দিয়ে বেশি কারেন্ট ফ্লো করবে না। বেশি কারেন্ট কোথা দিয়ে ফ্লো করবে, এমিটারের রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে ফ্লো করবে। আর এমিটার রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যদি বেশি কারেন্ট ফ্লো করে যায় তাহলে কি হবে, এখানে ভোল্টেজ ড্রপ বেশি হয়ে যাবে। এবং ভোল্টেজ ড্রপ যদি বেশি হয়ে যায় এখানে, তাহলে আমার এখানে ভোল্টেজটা আরো কমে যাবে। এই কালেক্টর টার্মিনালে যে ভোল্টেজ আমরা পাচ্ছিলাম সেটা কিন্তু আরো আমার পরিমাণে কমে যাবে যদি আমার এমিটারের মধ্যে আরো রেজিস্ট্যান্সের মধ্যে যদি আরো ড্রপ বেশি হয়ে যায়। ঠিক আছে, তো এই এফেক্টটাও কনসিডার করতে হবে। এবং এই দুটোর মিলিত প্রভাবে যেটা ঘটবে, যে আলটিমেটলি মানে এই যে সেকেন্ড স্টেজে যেটা আমার সিগন্যালটা পৌঁছাবে সেটা কম পৌঁছাবে, এবং এখান থেকে যে অ্যাম্পলিফাইড সিগন্যাল আমরা পাবো সেই সিগন্যালের ভোল্টেজ গেইন যেটা হবে সেটা কিন্তু তুলনায় অনেকটাই কম হবে। তার জন্যই এই যে আমার লো ফ্রিকোয়েন্সি যে রেঞ্জটা আছে, লো ফ্রিকোয়েন্সি রেঞ্জের মধ্যে কিন্তু এর গেইনটা অনেক কম আছে।
ঠিক আছে। আবার হচ্ছে যে আমার এই, তাহলে তো ঠিক আছে, তাহলে হাই ফ্রিকোয়েন্সিতে গেনটা কম হলো কেন? হাই ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে যখন 20 কিলো হার্জ তার থেকেও বেশি ফ্রিকোয়েন্সি, তখন আমার গেনটা কম হওয়ার কারণ তখন তো আমার ক্যাপাসিটারের যে রিঅ্যাকটেন্স তখন সেটা কি হবে, সেটা ভেরি স্মল হবে। ভেরি স্মল হবে কারণ কি, ভেরি স্মল হওয়ার কারণ কি, কারণ হচ্ছে রিঅ্যাকটেন্সের ফর্মুলা তো এইটা। এবার এফ এর ভ্যালু যদি তোমার 20,000 হয়ে যায় তাহলে বুঝতে পারছো এক্স এর ভ্যালুটা কত কমে যাবে। 20,000 মানে ইট ইজ এ ভেরি লার্জ কোয়ান্টিটি। এফ এর ভ্যালু যদি এত হয়ে যায়, তার থেকেও বেশি হয়ে যায়, গ্রেটার দ্যান ইকুয়াল টু, তাহলে আমরা বলতে পারি যে এখানে এক্সিটা তো নেগলিজিবল হয়ে যাবে, এর ভ্যালু হচ্ছে খুব স্মল হয়ে যাবে। তাহলে কি হবে, খুব ইজিলি সিগন্যালটা পাস করবে একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে। কিন্তু তাহলে আমার গেনটা কমছে কেন? গেনটা কমার কারণ হচ্ছে যে দিস ইনক্রিজেস দ্য লোডিং এফেক্ট অফ দ্য নেক্সট স্টেজ অ্যান্ড সার্ভস টু রিডিউস দ্য ভোল্টেজ গেন। মানে যখন আমার খুব লো ফ্রিকোয়েন্সি হয়ে যাচ্ছে তখন এই ক্যাপাসিটারটা একটা এফেক্ট হচ্ছে যে ক্যাপাসিটার যেটা আছে, এই যে ক্যাপাসিটার সিসি, এটা অলমোস্ট কিসের মতো বিহেভ করবে, রিঅ্যাকটেন্স যদি না থাকে মানে এটা অলমোস্ট একটা শর্ট সার্কিটের মতো বিহেভ করবে। মানে এখান দিয়ে মনে হবে যেন একটা তার দিয়ে এটা পরের স্টেজে যুক্ত আছে, মানে মনেই হবে না যে একটা ক্যাপাসিটার মাঝে আছে, যেহেতু রিঅ্যাকটেন্সটা নেগলিজিবল। এবার যখন এইটা হবে মানে এটা অলমোস্ট শর্ট সার্কিটের মতো যখন এটা বিহেভ করবে, তখন কি হবে, এই যে আমার ক্যাপাসিটার, এই যে আরসি রেজিস্ট্যান্স যেটা আমাদের কালেক্টর টার্মিনালের রেজিস্ট্যান্সটা আছে, সেই রেজিস্ট্যান্সটা ডাইরেক্টলি আমার এই সেকেন্ড স্টেজের যে বেস আছে সেই বেসে ডাইরেক্টলি অ্যাপিয়ার করবে। যদি এটা শর্ট সার্কিট হয়ে যায় মানে আরসি ইজ ডাইরেক্টলি অ্যাপিয়ারিং অ্যাক্রস দ্য বেস অফ দ্য সেকেন্ড স্টেজ, অ্যান্ড দ্যাট মিনস যে এইখানে আমার যে বায়াসিং যেটা ছিল, বায়াসিংটা পুরোপুরি অল্টার্ড হয়ে যাবে। মানে এই বায়াসিংটা তো ছিল কেবলমাত্র R1 আর R2 এর জন্য, কিন্তু তার সঙ্গে প্যারালালে আরেকটা আরসি যুক্ত হয়ে গেল। মানে এর কি হলো, বায়াসিংটা কমে গেল। বায়াসিং এর পরিমাণ যদি কমে যায় তার মানে এখানে আমার যে ভোল্টেজটা পৌঁছাবে বেসে সেটা কম পৌঁছাবে, এবং বেসের যে ভোল্টেজ কম পৌঁছালে কারেন্ট কম পৌঁছাবে, এবং আলটিমেটলি আমার কালেক্টর কারেন্টও কম হবে। সুতরাং আমরা বলতে পারি এখানে আমরা যে অ্যাম্পলিফাইড সিগন্যাল পাবো সেটার পরিমাণটা কম হবে। এটা একটা কারণ যে অ্যাট হাই ফ্রিকোয়েন্সিতেও কিন্তু এটা অলমোস্ট একটা শর্ট সার্কিটের মতো বিহেভ করার জন্য এই আরসি রেজিস্ট্যান্সটা ডাইরেক্টলি আমার বেস টার্মিনালে অ্যাপিয়ার করে যাচ্ছে এবং তার জন্য গেনটা কমে যাচ্ছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের হাই ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে এই ব্যাপারটা ঘটছে। তো নেক্সট হচ্ছে অ্যাট দ্য মিডল ফ্রিকোয়েন্সি, সেখানে কি হচ্ছে, আচ্ছা এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, দেখো এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে মোর ওভার অ্যাট হাই ফ্রিকোয়েন্সি the capacitive reactance and the of the base emitter junction is low. Capacitive reactance যেটা এই বেস এমিটার জাংশনটা কার, এই যে বেস এমিটার জাংশন, এই যে বেস আর এই এমিটার জাংশন, ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্স অফ দা বেস এমিটার জাংশন মানে এই জাংশন বা এই জাংশন, তাদের ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্সটা কি হয়ে যাচ্ছে, খুব কমে যাচ্ছে যখন হাই ফ্রিকোয়েন্সিতে পৌঁছাচ্ছে। এবং তখন কি হচ্ছে, তার জন্য বেস কারেন্টটা ইনক্রিজ করছে, এবং বেস কারেন্ট বাড়লেও কিন্তু ওভারঅল যে কারেন্ট অ্যাম্পলিফিকেশন যে ফ্যাক্টর বিটাটা কমে যাচ্ছে, কারণ আইসিটা বাড়ছে না, বিটা আইবিটা বাড়লেও আমাদের বিটাটা কমে যাচ্ছে। কারণ কি, আইসি বাই আইবি এটাকে আমরা বিটা বলি, রেশিও অফ দ্য কালেক্টর কারেন্ট বাই বেস কারেন্ট, দিস ইজ কল্ড বিটা। কিন্তু বিটাটা যদি আমার কমে যায় তাহলে কি হবে, ওভারঅল গেন যেটা আছে আমাদের সেটা কমে যাবে। কারণ এর আগের দিন আমরা যে গেনের এক্সপ্রেশন দেখেছিলাম, গেনের এক্সপ্রেশন আমরা দেখেছিলাম যেখানে আগের দিনের ডিসকাশনে, দেখো এই দেখো এখানে আমাদের কি ছিল, ভোল্টেজ গেন সমান কি ছিল, বিটা গণিত আর এসি ডিভাইডেড বাই আর ই, এটা ছিল। তো তার মানে হচ্ছে আমাদের যেহেতু ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্সটা বেড়ে যাচ্ছে বেস এমিটার জাংশনে, সরি ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্স কমে যাচ্ছে এট হাই ফ্রিকোয়েন্সিতে, তার জন্য কি হচ্ছে, এখানে বেস কারেন্ট বাড়ছে কিন্তু তার জন্য বিটাটা কমে যাচ্ছে। বিটা যদি কমে যায় তাহলে ভোল্টেজ গেনের এক্সপ্রেশনে দেখো বিটা ইনটু কি আছে, আর এসি বাই আর ইন আছে। তার মানে বিটা কমে যাওয়ার মানেই হচ্ছে আমাদের ভোল্টেজ গেনটা কমে যাওয়া। তো এটা হচ্ছে একটা কারণ যে কারণে আমাদের যে হাই ফ্রিকোয়েন্সি যে রিজিয়ন, সেই হাই ফ্রিকোয়েন্সি রিজিয়নে কিন্তু ভোল্টেজ গেনের পরিমাণটা কম হচ্ছে। তার জন্যই এই যে কার্ভ সেখানে দেখো 20,000 হার্জের পরে এরকম ভাবে গেনটা আবার ড্রপ করে গেছে। তাহলে এই যে মাঝের রেঞ্জটা মানে 20 হার্জ থেকে শুরু করে 20,000 হার্জ, সরি 50 হার্জ থেকে শুরু করে 20,000 হার্জ, এই যে রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে যে আমার ফ্রিকোয়েন্সি, তার সঙ্গে ফ্রিকোয়েন্সি তো চেঞ্জ হচ্ছে, ফ্রিকোয়েন্সি তো এখানে অনেকটাই চেঞ্জ হলো, 50 থেকে শুরু করে 20,000 প্রচুর চেঞ্জ হয়েছে, কিন্তু গেনটা কিন্তু অলমোস্ট কনস্ট্যান্ট আছে। এইটা কনস্ট্যান্ট থাকার কারণ কি, কারণ হচ্ছে যে the effect of the coupling capacitor in the frequency range is such so as to maintain a uniform voltage gain.
ঠিক আছে। thus as the frequency increases in this range the reactance cc decreases, রিঅ্যাকট্যান্স তো কমতে থাকবে, যত ফ্রিকোয়েন্সি বাড়বে ক্যাপাসিটরের রিঅ্যাকট্যান্সটা কমতে থাকবে, তার জন্য কি হবে গেইনটা বাড়তে চাইবে। অন্যদিকে যে আমাদের লোয়ার রিঅ্যাকট্যান্স মিন্স হায়ার লোডিং এফেক্ট অফ দ্য ফার্স্ট স্টেজ অ্যান্ড হেন্স দ্য লোয়ার গেইন। মানে দুটো জিনিস হচ্ছে, এই যে রেঞ্জটা মানে 50 হার্জ থেকে শুরু করে 20,000 হার্জ, এই রেঞ্জের মধ্যে দুটো এফেক্ট হচ্ছে। একদিকে আমাদের যত ফ্রিকোয়েন্সিটা বাড়ছে, যত ফ্রিকোয়েন্সি আমার বাড়ছে তত কি হচ্ছে এক্সিটা তত কমছে, ফ্রিকোয়েন্সি যত বাড়তে থাকছে এক্সিটা তত কমতে থাকছে, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সটা তত কমতে থাকছে, মানে কাপলিং ক্যাপাসিটরের রিঅ্যাকট্যান্সটা কমতে থাকছে। কাপলিং ক্যাপাসিটরের রিঅ্যাকট্যান্স কমতে থাকলে গেইন তো বাড়া উচিত, তাহলে গেইনটা তো এইখানটায় এরকম বেড়ে যাওয়া উচিত ছিল, বাড়লো না কেন? বাড়লো না এর কারণ হচ্ছে যত এই রিঅ্যাকট্যান্সটা আমার যত হচ্ছে আমাদের এই রিঅ্যাকট্যান্সটা কমছে, অন্যদিকে কিন্তু আরো একটা ব্যাপার ঘটছে। কি ব্যাপার না, আমাদের যে আগের স্টেজের যে কাপলিং ক্যাপাসিটরের রিঅ্যাকট্যান্স কমার জন্য এই যে আরসি, তার সঙ্গে যে আমার পরবর্তী স্টেজের যে আর1 আর আর2, এই দুটোর ম্যাচিংটা বা এই দুটোর কাপলিংটা আরো বেটার হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে পূর্ববর্তী স্টেজের যে এই আরসি আছে, এই আরসিটা এই আর1 আর আর2 এর সঙ্গে আরো ভালোভাবে কাপল হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবং তার জন্য কি হচ্ছে, এইটার জন্য যে লোডিং এফেক্টটা পড়ছে সেটা করছে কি না এর গেইনটাকে কমাতে সাহায্য করছে। মানে একটা জিনিস চাইছে যে গেইনটাকে বাড়াতে, আর অন্য একটা এফেক্ট চাইছে গেইনটাকে কমাতে, এবং এই দুটোর এফেক্ট মিলেমিশে যে ব্যাপারটা ঘটছে যে ওভারঅল গেইনটা অলমোস্ট এই রিজিয়নের মধ্যে কনস্ট্যান্ট থেকে যাচ্ছে। ঠিক আছে, ওই দুটোর এফেক্টের জন্য ওভারঅল গেইন যেটা আছে সেটা অলমোস্ট কনস্ট্যান্ট থেকে যাচ্ছে। তো এই ব্যাপারটা হচ্ছে ফ্রিকোয়েন্সি রেসপন্স ক্যারেক্টারিস্টিক্স অফ আরসি কাপলড মাল্টি স্টেজ অ্যাম্পলিফায়ার। ঠিক আছে, তিনটে রিজিয়ন, একটা হচ্ছে লো ফ্রিকোয়েন্সি রিজিয়ন এখান থেকে এইটা, একটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি রিজিয়ন এইটা, আর একটা হচ্ছে মিড ফ্রিকোয়েন্সিতে গেইনটা হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে, পরের দিন এর ডিটেলস অ্যাপ্লিকেশনস আমরা আলোচনা করব। ঠিক আছে, এর মধ্যে কারো ডাউট থাকলে বলো, ডাউট থাকলে কারো বলো।